ডক্টর ইউনূস, অ্যাডভোকেট তাজুল ইসলামদের নজিরবিহীন সফলতা। লাখো লাখো মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অন্তর থেকে দোয়া চলে গেছে এই সরকারের জন্য। কেন দোয়া গেছে? যারাই বাটে পড়েন নাই তারা কিন্তু বোঝেন নাই। ৩২ নম্বরে বসে শেখ হাসিনা এই জিয়াউর রহমানকে মারার পরিকল্পনা করেছে। ৩২ নম্বরে বসে বাকশাল গঠন হয়েছে। সো এইসব বিষয়গুলো নিয়ে তারা আমাদের নানানভাবে বুঝাইতে চেষ্টা করেন যে আওয়ামী লীগ এই দেশের বিশাল আকারের কিছু। আজকে যখন কথা বলছে, আজকেও এই উত্তরবঙ্গে বিএসএফ গুলি করে একজন মেরেছে। এগুলি গায়ে লাগে না? গায়ে খালি লাগে হচ্ছে ওনাদের বিশাল আকারের মানে প্রেম ভালোবাসা ভারতের জন্য। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক শ্রোতা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে নাসির বার্তা ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। ব্যবস্থা করে দিয়েছেন পিলখানার এই ঘটনা নিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশনের স্বাধীন রিপোর্ট পেশ করার। এবং সেই স্বাধীন তদন্ত কমিটি গঠন করার পরেও আপনাদেরকে কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ বলে রাখা প্রসঙ্গক্রমে এগুলো টেনে আনা উচিত। সেটা হচ্ছে এটার যেই তদন্ত সংস্থার যিনি প্রধান, তদন্ত সংস্থার প্রধান জনাব ফজলুর রহমান সাহেব, তিনি শুরু থেকেই একটা মানে তার বিষয়টা আমি তার ব্যাপারে তার সাথের সহকর্মীদের কাছ থেকে যেটা শোনা যে তিনি প্রচণ্ড রকমের শেখ মুজিবের চাইতেও বেশি তিনি আওয়ামী লীগ ঘেঁষা। আবার তার ভিতরে কিছু নীতি নৈতিকতাও আছে। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তিনি একদম কোনোভাবেই ছাড় দিতে চান না। এই তদন্ত রিপোর্টটাতে দলগতভাবে আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে। অর্থাৎ এই দলের প্রধান সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার নাম এসেছে, যে কারণে আওয়ামী লীগ ব্যান হওয়া বা বাংলাদেশে তাদের বিচার হওয়া, তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য পিলখানা হত্যাকাণ্ডই যথেষ্ট। এটার বিচার যদি হয় সেটাই যথেষ্ট। তো সেটা করতে গিয়ে জনাব ফজলুর রহমান সাহেব যেটা করেছেন, তিনি বলেছেন যে কমিশনের যে রিপোর্ট পেশ হবে সেখানে যেহেতু আওয়ামী লীগের বিষয়টা আসবে, ২ লাইন জামাতের বিরুদ্ধেও লিখে দেওয়ার জন্য। যে জামাত এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল, এটা কোনো একটা ইয়েতে জামাতকেও করে দেওয়া। উনি প্রচণ্ড রকমের জামাত বিদ্বেষী, প্রচণ্ড রকমের, এবং প্রচণ্ড আওয়ামী লীগ আ প্রেমী। তো উনি ছাত্র জীবনেও ছাত্রলীগ করেছেন। সেই ভালোবাসা তিনি এখনো পর্যন্ত ছাড়তে পারেন নাই। তো যেটা আমি বললাম যে তার ভিতরে কিছু নীতি নৈতিকতার ব্যাপার আছে। ফজলুর রহমান, আপনাকে যেটা বলতে চাই যে এই কমিশনের রিপোর্ট আপনার জীবনের হয়তো সবশেষ সুযোগ এই বাংলাদেশকে অ্যা আপনি ভারতের বিরুদ্ধে ভারতের যেই দখলদারিত্ব সেটা থেকে মুক্ত করার একটা সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন। এই সুযোগ যদি আপনি কাজে না লাগিয়ে আপনি কোন ধরনের অপরাধীদের সাথে যোগসাজশ করে তারপরে কোন কিছু করার চেষ্টা করেন, সেটার জন্য আপনাকে সারা জীবন আপনার মান-সম্মান আ প আ প্রশ্নে আপনাকে পোহাতে হবে। যাই হোক, আমরা পিলখানা হত্যাকাণ্ডের যেই ঘটনা সেটা আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে একটা কথা বলছিলাম। আমি তখন যখন ১ বছর আগে হবে, সোহেল তাজের ব্যাপারে কিছু জিনিস আমি চেয়েছিলাম উপস্থাপন করতে। তবে ওই সময় আ একজন বিশেষ ব্যক্তিত্ব, তার পরামর্শক্রমে তিনি বললেন যে, "ইলিয়াস, এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলার দরকার নাই। আমরা এটা পরে রিপোর্ট প্রকাশ হোক তারপরেই করব।" তো তাদের কাছে আমার যেটা অনুরোধ ছিল যে তাহলে সোহেল তাজ যেন কোনোভাবে দেশ থেকে বের হয়ে কোথাও পালাতে না পারে, এটা নিশ্চিত করা। যাই হোক, সোহেল তাজ এই মুহূর্তে দেশে আছেন এবং আমার বিশ্বাস যে তিনি যেকোনো সময় গ্রেপ্তার হবেন। গ্রেপ্তার হওয়ার যে কারণ সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। আমি পিলখানা হত্যাকাণ্ডের যেই রিপোর্টের একাংশ আজকে প্রচার করার আপনাদেরকে গত পরশুদিন আ কথা দিয়েছিলাম। আমি বলেছিলাম যে সরকার যদি নিজে থেকে এটা না করে, প্রচার না করে, সেই ক্ষেত্রে আমি এটার একটা অংশ প্রকাশ করব। এটা সরকারের বিরুদ্ধে কোনো কাজ করছি বিষয়টা এরকম এটার জন্য না। আমি যেটা মনে করি যে এটা সরকারেরও উচিত এটা দ্রুত করা, কারণ অনেকে পালিয়ে যেতে পারে। আমি মূলত সরকারকে সহায়তা করার উদ্দেশ্যেই এই রিপোর্টের কিছু অংশ আপনাদেরকে দেখাইতে চাই। সেখানে মূলত এই নাম কি? সোহেল তাজ। সোহেল তাজকে মূলত যেই বিষয়গুলোতে তার সম্পৃক্ততা পাওয়া গেছে, আমি আজকের ১ম পর্বে মূলত সেই বিষয়গুলো নিয়ে আসবো। ওকে। আমি মূলত সেই বিষয়গুলো নিয়ে আসবো। আমার আচ্ছা, ১ম এটা হচ্ছে যে আ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২ টি গাড়ি পিলখানায় এসে বিডিআর সৈনিকদের জন্য বরাদ্দকৃত ইউনিফর্মের ৯ থাম কাপড় নিয়ে যায়। এরকম একটি ঘটনা নিয়ে ভান্ডারের সুবেদার ইসহাককে জিজ্ঞেস করে
ইসহাককে জিজ্ঞেস করে কাপড় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি জানান এসব কাপড় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সুবেদার ইসহাক তাকে বলেন, বাবারে উপরের দিকে তাকাও না, নিচের দিকে তাকাও। আচ্ছা, উম, এরপরে হচ্ছে বিডিআর সদর দপ্তরে নিয়োজিত দর্জি আসিফুর রহমানকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে যান। আচ্ছা, তার শরীরে মাপ নিয়ে আসেন। সোহেল তাজ এবং সোহেল তাজের ইউনিফর্ম বানানোর জন্য সদর রাইফেল ব্যাটালিয়নের মেজর মুস্তাক তাকে নির্দেশ দেন। ইউনিফর্মের জন্য মাপ নিতে বিডিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিডি তৌহিদ আকাশকে সোহেল তাজের অফিসে নিয়ে যান। আচ্ছা, এরপর হচ্ছে সোহেল তাজের শরীরের মাপ নিয়ে তার কিছুদিন পরেই তিনি ইউনিফর্ম তৈরি করে সোহেল তাজের অফিসে পৌঁছে দেন। তবে ইউনিফর্ম এর কোনো র্যাঙ্ক লাগানো হয়নি, কিছু ডিপ সাইন ছিল। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ প্যারেড দেখতে আসবেন বলে তার নিজের জন্য একটি ইউনিফর্ম বানাচ্ছেন। আচ্ছা, এমন অভূতপূর্ব ঘটনা অন্যান্য অফিসাররা জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে এবং তারা অনেকেই ইউনিফর্মটি দেখেন। সোহেল তাজ এবং শেখ সেলিমের উপস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার 24 জনের একটি কিলার গ্রুপের সাথে বৈঠক হয়। এটা হচ্ছে আমাদের প্রিয় সোহেল তাজ ওরফে বডি সোহেল। সো এই বডি সোহেল এইভাবেই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছিল এবং আরো আরো কিছু বিষয় এসছে যেটা আমি আংশিক অংশই করলাম। সোহেল তাজ বলেছিলেন হত্যাকাণ্ড ঘটনার পরেও তিনি বলেছিলেন যে বন্ধু প্রতিম দেশের সহায়তায় বিডিআরকে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছিলেন এবং তৎকালীন সময়ে যুগান্তর পত্রিকায় একটা কলাম তিনি লিখেছিলেন যে একবিংশ শতাব্দীতে যাতে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী গড়ে তোলা যায় সে লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। বিডিআরকে পুনর্গঠন করে তাদের প্রশিক্ষণের উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলোর সহায়তা নেওয়া যেতে পারে। তিনি বলেন বন্ধু প্রতিম দেশের সহায়তা নিতে কোনো সমস্যা নেই। 6 মে 2009 সালে যুগান্তর পত্রিকায় তিনি কলাম লেখেন, এই বক্তব্য দেন। আচ্ছা, একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে শেখ মুজিব মারা যাওয়ার আগে ঠিক ওই সময়টাতে আপনারা জানেন যে সোহেল তাজের বাবাকে মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। মূলত তিনি পদত্যাগ করেন, কিন্তু পদত্যাগ করাটা তার না করার কোনো অপশন তার হাতে ছিল না। যাই হোক, তো সেই সোহেল তাজের বাবাকে কিন্তু শেখ মুজিব মৃত্যুর আগ দিন পর্যন্ত তাকে কিন্তু গৃহবন্দী এবং তার বাড়ির আশপাশে গোয়েন্দা সংস্থার লোকজন দিয়ে তাকে আটকে রাখা হতো। তার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থাদের কাদের কখন বৈঠক হয়, কি হয়, এই বিষয়গুলো নিয়ে তাদের আলাপ হতো। আচ্ছা, এই কথাগুলো কিন্তু আমার মুখের কথা না, এটা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা এই বইয়ের তার নিজের মেয়ে এই কথাগুলো লিখেছেন। এটা আপনারা এই বই পড়লে আমার যে কথাগুলো বললাম সেটা কোট আনকোট পেয়ে যাবেন। সেই ধারাবাহিকতায় সোহেল তাজ সেই রয়ের হয়েই কাজ করেন। এরা প্রত্যেকভাবে রক্তের মধ্যে ভারতীয়দের সাথে এদের সম্পর্ক আছে। এদের পরিবারে ডিএনএ টেস্ট করলে ওদের কিছু বাবা-টাবা এদেরকে ভারতে খুঁজেও পাওয়া যেতে পারে। কারণ যুদ্ধের সময় যারা ওই পারে গিয়ে করে এসছে, তাদের অনেকেরই দাদাদের সাথে প্রেম-টেম হয়েছে, ওখানে খেলাধুলা করে তারপরে বাচ্চা নিয়ে এসে তারাই বাংলাদেশে এসে এই যে ছাত্রলীগ, যুবলীগ দেখেন, এগুলি বেশিরভাগ ওইখান থেকে পয়দা হওয়া। অনেকে দেখবেন আওয়ামী লীগের প্রতি 32 নাম্বার বিশাল ব্যাপার, এখানে বসে না কি হয়েছে? 32 নাম্বারে বসে শেখ হাসিনা এই জিয়াউর রহমানকে মারার পরিকল্পনা করেছে। 32 নাম্বারে বসে বাকশাল গঠন হয়েছে। সো এইসব বিষয়গুলো নিয়ে তারা আমাদের নানানভাবে বুঝাইতে চেষ্টা করেন যে আওয়ামী লীগ এই দেশের বিশাল আকারের কিছু। আজকে যখন কথা বলছে, আজকেও এই উত্তরবঙ্গে বিএসএফ গুলি করে একজন মেরেছে। এগুলি গায়ে লাগে না? গায়ে খালি লাগে হচ্ছে ওনাদের বিশাল আকারের প্রেম ভালোবাসা ভারতের জন্য। পাকিস্তান ওনাদেরকে কিছু করে গিয়েছে, সেটা নিয়ে এখনো পড়ে আছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে রিপোর্টের আরো কিছু অংশ আপনাদেরকে আমি একটু করব। পিলখানা হত্যাকাণ্ডের সূচনাটা আসলে কিভাবে হয়েছিল সেটা এই প্রতিবেদনে সুন্দরভাবে বলা হয়েছে। আচ্ছা, আমি বেশ কিছুদিন ধরে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর কিছু অফিসারের বিরুদ্ধে ব্যাপক সরব এবং কথাবার্তা বলি। আমি কিন্তু আপনাদেরকে হয়তো সরাসরি বলি নাই যে এখানে কি হচ্ছে, বাট তার অনেক তথ্য আমার কাছে আসছিল, যেই প্রেক্ষিতে আমি এই কথাগুলো বলছিলাম। আচ্ছা, এখানে দেখেন বিডিআরের যাকে আমরা শহীদ বলি, আল্লাহ ওনাকে শহীদ হিসেবেই মেনে নিক, যত কিছুই হোক, ওনার ভেতরে ভারত বিরোধিতা ছিল, এই যে মেজর জেনারেল শাকিল। কিন্তু তিনি একজন চোরও ছিলেন, যিনি বিডিআরের ডিজি মারা গিয়েছেন 57 অফিসারের মধ্যে একজন। আমার কথা না, আমি রিপোর্টের কথা আপনাদেরকে বলছি। আচ্ছা, 15 মার্চ 2007 তারিখ হতে 28 সেপ্টেম্বর 2008 তারিখ পর্যন্ত বিডিআরের তত্ত্বাবধানে অপারেশন ডাল ভাত কর্মসূচি পরিচালিত হয়, যেখানে ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন মূলত মেজর জেনারেল শাকিল এবং কর্নেল মুজিব। তারা ডাল ভাত প্রকল্পের ব্যাপক অনিয়ম করেন। আমি কিন্তু আপনাদেরকে রিপোর্ট শোনাচ্ছি। আমদানিকৃত নিম্নমানের ভোজ্য তেল উচ্চ দামে বিক্রি করা, চীন থেকে আমদানি করা নিম্নমানের দুধ সৈনিকদের মধ্যে বিতরণ করা বিডিআর সদস্যদের ভীষণভাবে ক্ষুব্ধ করে তোলে।
ব্যানারে নিম্ন প্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বসাধারণের ক্রয়সীমার মধ্যে রাখার লক্ষ্যে সারা দেশে ১০০টি বিডিআর শপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সবগুলো পরিচালনার দায়িত্ব লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ এর উপর ন্যস্ত হয়, যিনি পত্রিকায় প্রদত্ত বিজ্ঞাপন ছাড়া সরাসরি আবেদনের প্রেক্ষিতে নির্মল উদ্যোগের পরিচালনার দায়িত্ব পান। প্রাথমিক পর্যায়ে ১৫ই মার্চ ২০০৭ হতে ডাল ভাত কার্যক্রমে বিডিআর কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় আনুমানিক ২০ কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে ১ জুলাই ২০০৭ পর্যন্ত অপারেশন ডাল ভাত পরিচালনা করা হয়। পরবর্তীতে সরকার কর্তৃক প্রদানকৃত আনুমানিক ৩৫৪ কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে এই অপারেশন পরিচালনা করা হয়। পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট নীতিমালা এবং সুষ্ঠু মনিটরিং এর অভাবে বিভিন্ন অনিয়মের সৃষ্টি হয়। আচ্ছা, মূলত এই হচ্ছে শুরু। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ভারতীয়রা আমাদের দেশে যখন অপারেশন করে, অনেক অপারেশন আছে যেগুলো কিনা নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে তারপরে তারা করে, কিন্তু এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই এত বড় অপারেশন, যেটা কিনা সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থার ট্রেন্ড কিলার যারা এসেছিলেন তারাই সেখানে হত্যাকাণ্ডে অংশ নেন। তো এই ঘটনাটি যে ঘটানো হলো, এটি ঘটনা ঘটানোর সুযোগ কিভাবে পেল? আমাদেরও তো গোয়েন্দা সংস্থা আছে, তাই না? সেই গোয়েন্দা সংস্থাও তো নিশ্চয়ই রিপোর্ট দিয়েছেন যে এই হচ্ছে, এখানে কিছু একটা হতে যাচ্ছে। সেই রিপোর্ট মানা হয় নাই কেন? এখন আপনার আর্মির যেসব সিনিয়র অফিসার, সেই অফিসারদের ভেতরেই কয়েকজন ছিল, যেমন 46 ব্রিগেড, 13 ব্রিগেড, 30 ব্রিগেড, এরকম কয়েকটা ব্রিগেড, তারা সরাসরি ব্রিগেড কমান্ডাররা এটার সাথে জড়িত ছিল। এর মধ্যে আপনারা শামসের নাম বহুল আলোচিত প্রচারিত একটা নাম, সে নিজে সরাসরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল। এবং কর্নেল মুজিব, যিনি মারা গিয়েছেন, যার কথা একটু আগে বললাম, চোর শাকিল চোরের সাথে আমি 2 দিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেখানে লিখেছিলাম গমচোর শাকিল। গমচোর শাকিল কেন বলেছিলাম সেটা আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার খুব কষ্ট হয়, শাকিলের ছেলে আছে, খুব ভদ্র স্মার্ট একটা ছেলে আছে, সাকিন নাম। সাকিন ভাই, মানে ওনার কাছে অনুরোধ থাকবে, আপনার পেটে, আপনার পরিবারের সবার পেটে চুরির টাকা আছে, আপনার এত সুশীল সাজার কিছু নাই। চুরির টাকার জন্য আপনার বাপ যেহেতু এটা কামাই করেছিল, আল্লাহর কাছে তওবা করে নিয়েন যে আল্লাহ, চুরির টাকা যা আছে, বাট ভবিষ্যতে আল্লাহর ওয়াস্তে আপনার এদিন বক্তব্য দেখলাম আপনি বিডিআর সদস্যদের মুক্তি চেয়েছেন, এটা একটা গুড নিউজ ছিল। আপনি ভবিষ্যতেও আশা করি দেশের পক্ষে কাজ করবেন। আপনার বাবাও কিন্তু দেশপ্রেমিকই ছিল, চোর ছিল কিন্তু দেশপ্রেমিক ছিল, সে ইন্ডিয়া বিরোধী ছিল, যে কারণে আপনার বাবাকে মারা হয়েছে। সো এই প্রেক্ষাপটটা তৈরি করে দিল কারা? আপনি যদি বলেন এই যে পিলখানার হত্যাকাণ্ডে, আমি এখন ডিএটি তৌহিদের নামটাও রিপোর্টে দেখলাম। এখন ডিএটি তৌহিদের বিষয়টা আমি ডক্টর ইউনূস, অ্যাডভোকেট তাজুল ইসলামদের নজিরবিহীন সফলতা। সাধারণত ডেভেলপিং কান্ট্রিজ অথবা আন্ডার ডেভেলপড কান্ট্রিজ অথবা একসময় যেটাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বলা হয়, যদি থার্ড ওয়ার্ল্ড এই কনসেপ্ট এখন আর নাই, কোল্ড ওয়ারের সময় এটা খুব ছিল। যতদিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ছিল বা কমিউনিজমের অস্তিত্ব কোথাও না কোথাও ছিল, ততক্ষণ পর্যন্ত থার্ড ওয়ার্ল্ড এই পরিভাষাটা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ডিসকোর্সে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এখন আর নেই। কিন্তু তারপর থার্ড ওয়ার্ল্ড বলতে সাধারণত এই ডেভেলপিং কান্ট্রিজকে বোঝানো হয়। বাংলাদেশ টাইপের দেশ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই টাইপের দেশকে থার্ড ওয়ার্ল্ড বলা হয়, পাকিস্তান। তো এই টাইপের ডেভেলপিং কান্ট্রিজ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, এইসব দেশে যেটা কোনো নজির নাই, সেই সফলতা ডক্টর ইউনূস এবং অ্যাডভোকেট তাজুল ইসলামরা পেয়েছে। ডক্টর ইউনূস এবং অ্যাডভোকেট তাজুল ইসলামদের তৎপরতায়, তাদের কৌশলে, তাদের সফলতায় সেনাপ্রধান সহ পুরো সেনাবাহিনী এখন সঠিক লাইনে। প্রথমে ভূমিকাটা বলি, আলোচনাটা বুঝতে হলে আপনাকে এটা বুঝতে হবে যে উন্নত দেশে সেনাবাহিনী একটা পেশাদার সংস্থা, তারা কু করবে, রাষ্ট্র ক্ষমতা নিবে, এটা কেউ কল্পনাও করে না। যেমন যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, যুক্তরাজ্যে বা ইউরোপের কোনো কান্ট্রিতে ইটস টোটালি ইম্পসিবল। সেনাবাহিনী প্রতিরক্ষার কাজ করবে। কিন্তু এই যে ডেভেলপিং কান্ট্রিজ বা থার্ড ওয়ার্ল্ডে, এই ঘটনাটা অবশ্য যুক্তরাষ্ট্রই ঘটিয়েছে। সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে, সোভিয়েতপন্থী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটাতে সেনাবাহিনীকে টাকা পয়সা দিয়ে ট্রেনিং দিয়ে তাদের মাধ্যমে অভ্যুত্থান ঘটাতো। এটা 80 দশকে 90 দশকে যুক্তরাষ্ট্র করতো। সকাল সন্ধ্যা সেনা অভ্যুত্থান হতো, মিলিটারি কু হতো। এবং এখনো এই থার্ড ওয়ার্ল্ডে বা আফ্রিকান বিভিন্ন কান্ট্রিজ, এমনকি ল্যাটিন আমেরিকার বিভিন্ন কান্ট্রিজে হয়। মানে থার্ড ওয়ার্ল্ড বা ডেভেলপিং কান্ট্রিজ বলতে যাবো যে এইসব দেশে সেনাবাহিনী ক্ষমতা নেই, কিন্তু উন্নত দেশে ইউরোপ আমেরিকায় সেনাবাহিনী ক্ষমতা দখল করবে বা মিলিটারি কু হবে, সেনা অভ্যুত্থান হবে, ইটস টোটালি ইম্পসিবল। সাধারণত যদি কোনো কারণে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলোতে সেনাবাহিনীর সাথে শাসক গোষ্ঠীর কোনো কনফ্লিক্ট বেঁচে যায়, তো ওই সেনাবাহিনীকে লাইনে আনবেন এটা পারেন না। একটা জটিলতা লেগেই থাকে। হয় একদম স্যাক করে চাকরি টাকরি খেয়ে তোল পাড় তৈরি করে দিতে হয়, নইলে সেনাবাহিনীর কাছে ওই রেজিম পরাজিত হয়। দুইটার একটা ঘটে। যেমন পাকিস্তানে দেখবেন সেনাবাহিনীর সাথে কেউ বেয়াদবি করতে চাইলে তার জীবন তামাতামা হয়ে যায় এবং তাকে নির্দিষ্ট মেয়াদের আগে ক্ষমতা ছাড়তে হয়। আজকে ইমরান খানের কি পরিণতি, সেনাবাহিনী প্রধানের সাথে তার ঝামেলার কারণে। এবং সেনাবাহিনী ঠিক করে দেয় কে ক্ষমতায় কতদিন থাকবে কি থাকবে না, কারণ সেনাবাহিনীর সাথে কেউ ঝামেলা করে পারে না। এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের কমন বৈশিষ্ট্য। আর যদি কাউকে পারতে হয় তাহলে ম্যাসাকার ঘটাতে হয়। যেমন এরদোগান
একটা মিলিটারি কু ঠেকিয়ে দিয়েছিলেন। ঠেকানোর পরে ওই কুর সাথে 45,000 সেনা অফিসার এবং স্কুল শিক্ষক থেকে শুরু করে সাংবাদিক, টিভি মালিক ব্যাপকভাবে জেল, ফাঁসি দিয়ে তছনছ করে দিয়েছে। এটা আবার আর এক অঘটন। মানে সেনাবাহিনীর সাথে ঝামেলার ফলাফল খুব বিধ্বংসী, যে কোনো একটা পক্ষকে তছনছ হয়ে যেতে হয়। এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের রাজনীতির বৈশিষ্ট্য, আশা করি বোঝাতে পেরেছি। তো বাংলাদেশে ওয়াকার যে উল্টোপাল্টা কাজ শুরু করেছিল প্রথমে, তাতে দুইটার একটা পরিণতি হওয়ার কথা ছিল। একটা ছিল যে হয় পাকিস্তানের মতো ঘটনা ঘটবে বা মিলিটারি কু হবে বা পরোক্ষ কু, সেকেন্ড কু, 111 টাইপের কিছু একটা হবে, অথবা ইউনুস নিজেই 111 হয়ে যাবে, মানে সেনাবাহিনী বা সেনাপ্রধানের কথায় চলবেন। নানান ঘটনা ঘটিয়েছে এই জন্য ওয়াকার। প্রথমে 18 মাসের নির্বাচনী সময়সীমা বেঁধে দিয়েছে, যেটা তার জুরিসডিকশনের বাইরে। এরপরে আঙ্গুল উঁচু করে রাজনৈতিক দলগুলোকে থ্রেট দিয়েছিল, যেটাও তিনি করতে পারেন না। ইউনুসের নামের আগে মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাও বলেন নাই, এবং ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে চান নাই, বুকে পাথর চাপা দিয়ে মেনেছেন। এটা আপনারা সবাই জানেন। বিডিআর হত্যাকাণ্ডের বা এই পিলখানা ট্র্যাজেডির বিচার বা আগে যেরকম হয়েছিল ওরকম কোনো ইফ নট বাট নাই, মনে আছে? সেনাপ্রধান বলেছিল, কিন্তু না, রহস্য কিন্তু উদ্ঘাটন হয়েছে। আয়নাগর পরিদর্শন করতে দিবে না, দিতে বাধ্য হয়েছে। অনেক ঝামেলা করেছে, রিফাইন্ড আওয়ামী লীগ আনতে হবে, তাও জয় বাংলা। তো অনেক নাটক এবং গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচার করতে দিবে না, কিন্তু বিচার হচ্ছে না, সবই হচ্ছে। অনেক নাটক করেছিল ওয়াকার, অনেক কিছু চেষ্টা করেছিল, ভারতের অনেক অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের চেষ্টা করেছিল, কিন্তু না, কিছুই পারেনি। এখন ইউনুস বিষয়টা ডিল করেছে কিভাবে দেখেন। সেই তুরস্কের মতো এরদোগানের মতো ম্যাসাকারও ঘটাতে হয়নি। হাজার হাজার সেনা অফিসারদের চাকরি, সেনাপ্রধানকে স্যাক করা, গ্রেপ্তার করা, দালালদের বা কচুখেতি সাংবাদিকদের গ্রেপ্তার করা, ফাঁসি দেওয়া, কোনো কিছু দরকার হয়নি। নীরবে নিবৃতে সরকার যা চেয়েছে, আয়নাগরও ডিসক্লোজ হয়েছে, গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচার হয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগও নাই হয়ে গেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন চলছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়নি। ইউনুসের মতো করে সবকিছু করছে, সব একদম। কিন্তু সেনাপ্রধানকেও বাদ দিতে হয়নি। সেনাপ্রধানের জায়গায় আছেন, কিন্তু ইউনুসের কাছে বশ্যতা স্বীকার করে আছেন। ইউনুস তার কাজ করছেন, বরং এখন সেনাপ্রধান এবং পুরো সেনাবাহিনী সঠিক লাইনে এসে ভারতের দালালি বাদ দিয়ে ইউনুসের যে নির্দেশনা সেটা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করছে। চমৎকার না? অসাধারণ। এটা হচ্ছে ডক্টর ইউনুস এবং তাজুল ইসলামদের সফলতা। অ্যাডভোকেট তাজুল ইসলাম একটা কথা বলেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয়, চিফ প্রসিকিউটর। এই প্রোপাগান্ডা চালানো হয়েছিল। এমনকি এক ব্যক্তি তাজুল ইসলামের বিরুদ্ধে ক্যান্টনমেন্টে আমি শুনে এসেছি, অফিসারদের মধ্যে আলাপ আলোচনা হয়, যে এই বিচার ইউনুসও চান না, এটা তাজুল ইসলাম ব্যক্তিগতভাবে করছে। এটা জামাতও চায় না, বিএনপিও চায় না, কিন্তু না, তাজুল ইসলাম অনর। ইউনুসও চেয়েছে, এখন জামাতও চায়, বিএনপিও চায়, এখন সবাই চায়। তাজুল ইসলামের জায়গায় অন্য কেউ হলে এত সুন্দরভাবে এই বিচার এই পর্যায়ে আনতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন অ্যাডভোকেট তাজুল ইসলামকে এই পদের জন্য সবচেয়ে ফিট হিসেবে কবুল করেছেন, আমরা সেটাই দেখতে পাচ্ছি। শঙ্কা ছিল যে এই 15 গুম খুনে জড়িত অফিসারদের বিচার করলে সেনাবাহিনীর মধ্যে একটা অসন্তোষ তৈরি হয় কিনা, কিন্তু না, কিছুই হয়নি। সবাই খুশি, সবাই কোঅপারেট করছে বিচারকে। এমনকি তাজুল ইসলাম সমস্ত সেনাবাহিনীকে ক্লারিফাই করছেন, আমরা অপরাধীদের বিচার করছি, এখানে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে বিচার নয়। দর্শক শ্রোতা, ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন, আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, নাসির বার্তা ইউটিউব চ্যানেল, এটা আমাদের নতুন চ্যানেল, আপনারা হয়তো অনেকে অবগত আছেন। তো সবাইকে বলবো, আপনারা এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবসময় আপডেট নিউজগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন। আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, পরবর্তী নিউজে হাজির হব। আল্লাহ হাফেজ।